দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ, পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা আজকে মূলত আলোচনা করতে চাই, এই সময় আমরা জানি যে অনেকগুলো আন্দোলন আসলে একসাথে চলছে। এই মুহূর্তে কেন এত আন্দোলন, এই প্রশ্ন যদি সামনে রাখি, এই প্রশ্নের উত্তর আসলে আজকে গণতন্ত্র আমরা একটু খুঁজতে চাই। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু নানামুখী আন্দোলনের চাপে রয়েছেন। যে কোনো সময় যে কেউ আসলে দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন সরকারের কাছে, এবং সরকারকে নানাভাবে আমরা দেখছি যে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে নানা সময়। আমরা এই আন্দোলনের আসলে কারণ এবং এই আন্দোলন কেন, এইসব প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। আমাদের সঙ্গে তিনজন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে একজন অতিথি আজকে রয়েছেন, আমরা স্বাগত জানাতে চাই। ফয়েজ আহমদ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদ। আমরা আজকে পেয়েছি এজাজ কায়েস রয়েছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়নকারী কমিটির একজন সদস্য। স্বাগত জানাচ্ছি এজাজ কায়েস আপনাকে। আমাদের সঙ্গে কাজী মোখলেসুর রহমান রয়েছেন, সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা শুরুতেই ফয়েজ আহমদের কাছে একটু পরে আসি, আমরা একটু আপনাদের কাছ থেকে শুনে নেই। ফয়েজ আহমদের কাছে নিশ্চয়ই কার ব্যাখ্যাগুলো আমরা শুনবো। কাজী মোখলেসুর রহমান, আপনার কাছ থেকেই যদি একটু শুরু করি। আসলে আমরা এই সময়টাই দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, এবং যে কোনো ইস্যুতেই যে এই যে আসলে আন্দোলনগুলো, এই আন্দোলনগুলোর যৌক্তিকতার জায়গা নিয়ে যদি একটু বলেন, যে প্রেক্ষাপট বা বাস্তবতা বা এই সময়টা কি আসলে সঠিক সময় মনে করেন কিনা? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 24 সম্মানিত পরিচালক, আমাদের পাশে আছেন শ্রদ্ধেয় স্যার প্রজাপতি স্যার, আমার ডান পাশে আছেন স্বতন্ত্র শিক্ষক ঐক্যজোটের সম্মানিত আন্দোলন সদস্য। আন্দোলন যদি বলতে যাই, সরকারের যাত্রাই শুরু হয়েছে, বা সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বই নিয়েছে আন্দোলনের মধ্য দিয়ে। যেহেতু ছাত্র জনতা বৈষম্য নিরসনের জন্যই তারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, দেশ এবং জনতায়, দেশের 18 কোটি জনগণ সবাই সাপোর্ট দিয়েছেন। সেই বৈষম্য নিরসনের জায়গা থেকে আমরা আশাবাদী যে এই সরকার বৈষম্যের বিষয়ে দায়িত্ব নেবেন। এখন যদি রাষ্ট্রের জায়গা থেকে বলবে নাগরিক তার অধিকার আদায়ের জন্য প্রতিটা নাগরিক বা বিভিন্ন পেশাজীবীর ভিন্ন ভিন্নভাবে বৈষম্য রয়েছে। আমার জায়গা থেকে যদি আমি বলি, আমি স্বতন্ত্র মাদ্রাসার একজন শিক্ষক। আমি 2001 সালে নিয়োগ যোগদান পেয়েছি গাইবান্ধা সদর মৌজাম আলী স্বতন্ত্র মাদ্রাসা। ওখান থেকে 2012 সালে আমি নীলফামারী সদর সুখদন স্বতন্ত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আমি ওখানে বর্তমান নিয়োগ প্রাপ্ত। ইবতেদায়ী এবং প্রাইমারি একটা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। প্রাইমারি হলো জেনারেল শিক্ষা ব্যবস্থা, ইবতেদায়ী হলো আলিয়া মাদ্রাসার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। কিন্তু প্রাইমারি 1973 সালে 70,000 পেপার জাতীয়করণ করা হয়েছে। তার ধারাবাহিক অবস্থায় 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী 26,103 পেপার জাতীয়করণ করেছেন। আর আমার ইবতেদায়ী মাদ্রাসা 1984 সনে 78 অর্ডিন্যান্স 17 ধারা মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদ্রাসা স্বীকৃতি দেওয়া হয়েছে। আর 26,000 প্রাইমারি অধিক যেটা জাতীয়করণ হয়েছে, এটা জন্ম শুরু হয়েছে 91 সাল থেকে। বিগত সরকারের সময় ইবতেদায়ী প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্রাথমিক লেভেল যদি একই পর্যায়ে হয়ে থাকে, সরকার নেতৃত্বে পরিচালিত হয়ে থাকে, এবং একই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মতো কমলবতী শিক্ষার্থীদেরকে তারা পাঠদান করে থাকে, এবং সরকার কর্তৃক এনসিটিভি কর্তৃক ছাপান্ত বই পুস্তক পড়ে থাকে, তার প্রাইমারি জাতীয়করণ হয়, তাহলে ইবতেদায়ী জাতীয়করণ সুযোগ সুবিধা পাবে না কেন? তাহলে এই যে বৈষম্যটা, এই যে সমপর্যায়ের অধিকারটা আদায়ের জন্য বিগত সরকার থেকে আমরা দাবি জানিয়েছি। বিগত সরকার এখন পরিকল্পিতভাবে হোক আর ইচ্ছাই হোক, তারা এই 40 বৎসরের 24 সাল থেকে আমরা ধরেছি 39 বৎসরের প্রাইমারি ন্যায় দাবি দেওয়া আমরা জানিয়ে যাচ্ছি, কেন তারা এই সমাধান করেননি।
তো এখন অন্তর্বর্তীকারী সরকার আমরা দেখেছি ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন যার নেতৃত্ব দিয়েছেন, বৈষম্য নিরসনের জন্যই তারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, বা তাদের সাথে অনেক জনগণ সাপোর্ট দিয়েছেন, আমরাও সাপোর্ট দিয়েছি। যে সেই জায়গার থেকেই তো বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। আমরা ওই জায়গার থেকে আশাবাদী হয়েই আমরা এসেছি। তবে জনগণের জায়গার থেকেই নাগরিক অধিকার হিসেবে তারা দাবি জানাবে, রাষ্ট্রের জায়গার থেকে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, বিবেচনা করবে যুক্তি কার কতটুক এবং কারটা নিরসন করা সম্ভব আগে। না, ধন্যবাদ আপনাকে। আমরা ফয়েজ আহমেদ আপনার কাছে আসবো। আমরা আন্দোলনের বিষয়ে আসি একটু, যে এই মুহূর্তে যে আন্দোলনগুলো আসলে চলছে, আন্দোলন নিয়ে আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাইবো, যে মনে করেন কিনা যে এই আন্দোলনগুলোর আসলে যৌক্তিকতার জায়গা যদি একটু মূল্যায়ন করা হয়। যে আমরা জানি যে সবাই আসলে সব বিষয় নিয়ে আসলে সরকারের কাছে এসে দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন, তো এইটাকে কিভাবে দেখেন আপনারা, এবং এটার কারণে আসলে সরকার পরিচালনা করতে গিয়ে সরকারকে অনেক সময় সত্যিকার অর্থে আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে কিনা? না, দেখুন, আপনাকে ধন্যবাদ, আমার সহালোচক যিনি আছেন তাকেও ধন্যবাদ। আন্দোলনকে যৌক্তিকভাবে দেখি কিনা, অনেকগুলি আন্দোলন আপনি যেটা বলছিলেন, প্রথম 5 মাসে 101টি আন্দোলন হয়েছে, খবর বেরিয়েছে। তো আন্দোলনকে এক কথায় অযৌক্তিক বলার কোনো উপায় নেই। এর অন্যতম কারণ হচ্ছে গত 16 বছর শেখ হাসিনার শাসনামলে মানুষ তার ন্যায্য দাবি দেওয়া নিয়ে আসলে রাস্তায় আসতে পারেনি, প্রবল নির্যাতনের মধ্যে, প্রবল নিষ্পেষণের মধ্যে পড়েছে। এর ফলে মানুষ যখন দেখছে এখন তাদের জন্য একটি সুইটেবল সময়, এই সময় তার দাবি দেওয়া নিয়ে আসছে। এখন আপনি দেখেন যে এই যে ইবতেদাইয়ের মাদ্রাসার শিক্ষক ওনাদের কাছে ওনাদের দাবি কিন্তু এটাই ওনাদের জীবনের সর্বোচ্চ দাবি। আসলে ওনার রুটি রুজির ব্যাপার, ওনার চাকরির নিশ্চয়তার ব্যাপার, সবকিছু ওনার জন্য এটা অত্যন্ত জরুরি। একইভাবে প্রাইমারি শিক্ষকরা আসছেন, তাদের জন্য সেটা জরুরি। হয়তো রেল শ্রমিকরা আপনি জানেন যে আন্দোলন করছে, এই মুহূর্তে আন্দোলন চলছে তাদের, সেটাও তাদের জন্য হয়তো জরুরি। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোথায়, যে আমরা যদি দেখি, আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আমরা দেখতে পেলাম যে হিন্দু মহাজোট বা সনাতনী মহাজোট এরকম নানান নামে 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা সমাবেশ করেছেন। আপনি ওনারা যে 8 দফা দাবির কথা বলছিলেন, ওই 8 দফার দাবি কিন্তু ওনারা গত 8 বছর ধরে করে আসছেন। গত 8 বছর, এই গত 8 বছরে 8 দফার দাবি করে আসছেন। এবং ওনারা সর্বশেষ 2024 সালের যে নির্বাচন, শেখ হাসিনার সর্বশেষ যে কলঙ্কিত নির্বাচন, ওই নির্বাচনের আগে এমন ঘোষণাও দিয়েছিলেন যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় তাহলে আমরা নির্বাচন বর্জন করব, এই দেশের সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে যাবে না, এই ধরনের কথা ওনারা বলেছেন। কিন্তু ওনারা যেই সরকারকে ওনারা নানান কারণে বা সরকার তাদেরকে ব্যবহার করে নিজেদের সহায়ক একটা শক্তি হিসেবে উপস্থাপন করার নানান রকম চেষ্টা হয়, সেই সরকার আওয়ামী লীগ 8 বছরের দাবির মুখেও তাদের একটি দাবিও বাস্তবায়ন করেনি, একটিও না। আমার এই যে ভাই ওনারা এখন রাজপথে আসছেন, আন্দোলন করছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত যে আপনি রাজপথে আসতে পারছেন। একটা সময় সেই স্বাধীনতা আসলে ছিল না, তো এই কথা বলারই স্বাধীনতা ছিল না। এক্স্যাক্টলি, সেই সুযোগটা পেয়ে নানান গ্রুপ আসছে। এর মধ্যে কিছু কিছু দাবি দেওয়া যে অত্যন্ত ন্যায্য, এটা আমরা বুঝতে পারি। আর কিছু কিছু দাবি দেওয়ার নেপথ্যে যে ষড়যন্ত্র, সেটা দেশের মানুষ সাধারণ দৃষ্টিতে বুঝতে পারে। এই জন্য সরকারের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই একটা কথা বলেছেন যে আপনাদের বহু ন্যায্য দাবি দেওয়া আছে, এটা আমরা জানি, এবং আপনাদের দাবি দেওয়ার প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। উনি বারবার অনুরোধ করেছেন যে কিন্তু এই দাবি দেওয়া আদায়ের জন্য আপনারা রাজপথে বারবার না নেমে আপনারা প্রপার চ্যানেলের মাধ্যমে আপনাদের দাবিগুলি পৌঁছান, সেগুলি আমাদের কাছে আসুক। আমরা যে যে মন্ত্রণালয়, যে যে কর্তৃপক্ষ যে দাবি বাস্তবায়নের কথা, সেই কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের যৌক্তিক দাবিগুলি অ্যাড্রেস করার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে 8 বছর 15 বছর যারা অপেক্ষা করতে পেরেছেন, আমরা এখন দেখছি তারা আসলে 10 দিন 15 দিনও অপেক্ষা করতে পারছেন না। এটা একটা মুশকিল। তো এই যে অপেক্ষা করতে না পারা, রাতারাতি একটা পরিবর্তন যাচ্ছে, মানে আমরা এখন দেখি দাবি উঠে যে সকালে দাবি করে বিকেলের মধ্যে এটা আদায় করতে হবে, এই ধরনের প্রবণতা। তো এইটাও এক ধরনের, এটা আমি বলবো যে যারাই আন্দোলন করেন অবশ্যই এর মধ্যে আমি ধরে নেই অধিকাংশ দাবি দেওয়াই যৌক্তিক, কারণ এই দাবি দেওয়াগুলি এই মানুষগুলিকে অনেক দিন তাদের দাবি দেওয়া মানা হয়নি, স্বৈরতান্ত্রিক কায়দায় সবকিছু দমন করা হয়েছে। সব জায়গায় যেখানে শ্রমিকরা আছে, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে
সেখানকার শ্রমিকদের ন্যায্য দাবিকে চাপা দেওয়া হয়েছে। যেখানে মাদ্রাসা শিক্ষকরা আছেন সেখানেও আওয়ামী লীগ সেটাকে এমন ব্যবস্থা করেছে যেন শিক্ষকরা দাবি নিয়ে সামনে না আসতে পারে। যেখানে মাধ্যমিকের শিক্ষকরা আছেন, আপনি এরকম আমাদের কাছে ঘটনা আসছে যে মাধ্যমিকের শিক্ষক বা প্রাইমারি শিক্ষক, তারা সরকারি শিক্ষক, তারা যে গ্রেডে চাকরি করতেন হঠাৎ করে ওভারনাইট তাদের গ্রেড পাল্টে দিয়ে একজন যে গ্রেডে আছে তার থেকে 6 গ্রেড নিচে নামিয়ে দেওয়া হয়েছে। এখন ওই মানুষ ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে ব্যাপক হেনস্থার মধ্যে পড়েছেন। সর্বশেষ জুলাই মাসেও আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দেখুন এই মানুষগুলির কাছে তো এটা আসলে তারা সে নিরুপায়, কিন্তু অ্যাজ এ হোল রাষ্ট্র যদি চিন্তা করেন আপনি, তাহলে এই যে প্রতিদিন এমন অসংখ্য দাবি দেওয়া নিয়ে আসছে সেগুলি প্রত্যেকটা প্রসেস করে একটার পর একটা স্টেপ যাওয়ার জন্য যে সময়টুকু লাগে, দুর্ভাগ্য হচ্ছে অধিকাংশ দাবি দেওয়া নিয়ে যারা আসছেন তারা সেই সময়টুকুও দিতে চাচ্ছেন না। এবং আমরা লক্ষ্য করি কখনো কখনো দেখা যায় নানান রাজনৈতিক দাবির যারা নিয়ে আসেন তাদের নেপথ্যে এক ধরনের রাজনৈতিক লোকজন ষড়যন্ত্র করার চেষ্টা করে, দেশকে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করুক, সবসময় সরকার তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হোক, সরকারের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নানানভাবে ব্যাঘাত ঘটুক, এই প্রচেষ্টা চালিয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক, এটা হওয়া উচিত। নিশ্চয়ই আমরা এই আন্দোলনের ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে আরো শুনবো আপনার কাছে, কারণ আমরা দেখেছি যে 7 কলেজেরও যে শিক্ষার্থী তারাও কিন্তু আবার আমরা 1 ঘন্টা আগে দেখেছি যে তারা কিন্তু বলেছেন যে 1 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন এবং তারা আবার 5 দফা দাবি দিয়েছেন। সেই দাবিগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা একটা বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা সাম্প্রতিক আন্দোলন, কেন এত আন্দোলন, এই প্রশ্ন সামনে রেখে আলোচনা করছি। আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি কেন এত আন্দোলন, এই প্রশ্নকে সামনে রেখে। আমাদের সঙ্গে আজকে 3 জন অতিথি স্টুডিওতে রয়েছেন। আমাদের সঙ্গে ডান দিক থেকে শুরু করে আমাদের সঙ্গে সরকারের একজন কর্মকর্তা রয়েছেন, আমাদের সঙ্গে ফয়েজ আহমদ রয়েছেন, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদকে এবং ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রয়েছেন আতিকুর রহমান, রয়েছেন সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন। স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছেন মাদ্রাসার শিক্ষক রয়েছেন একজন, কাজী মোখলেসুর রহমান, সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। স্বাগত জানাচ্ছি মোখলেসুর রহমান। আমরা আন্দোলনের প্রাসঙ্গিকতা এবং আন্দোলনের বিষয়বস্তু নিয়ে একটু শুনছিলাম। আমরা একটু ফয়েজ আহমদ আপনার কাছ থেকে ঘুরে আসতে চাই। আমি একটু আন্দোলনের বিষয়বস্তু নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু কোথাও কি মনে হয় যে সরকার আসলে নানান রকম, তো নির্বাচন সংস্কার ইস্যুতে তো আলোচনা উঠছেই, সরকারকে নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে যেতে হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে। আপনি যেহেতু ওই পাশটায় এখন অবস্থান করছেন, মনে হয় কিনা যে কোথাও সরকার কি আসলে আমলাতান্ত্রিক ফাঁদে পড়েছেন অথবা আমলাতন্ত্রের ফাঁদে আছেন, এই ফাঁদটাকে আসলে উতরাতে পারছেন না, এই ধরনের কোনো চাপ বোধ হয় কিনা ওই পাশ থেকে? না, দেখুন আমলাতন্ত্র নিয়ে একদমই ভিন্ন পার্সপেক্টিভ আর কি। আপনি আন্দোলন যেটা বলছেন, আন্দোলনের সঙ্গে তার আমলাতান্ত্রিক ফাঁদের কোনো বিষয় নেই। আমলাতান্ত্রিক ফাঁদ বলেন বা আমলাতান্ত্রিক যে প্রক্রিয়া, আমাদের এখানকার আমলাতান্ত্রিক প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে অনেকেই পরিচিত না, একটু ধাতস্থ হতে অনেকের সময় লাগে। কখনো কখনো আমলাতন্ত্র মানুষজনদেরকে তাদের প্রক্রিয়ার মধ্যে নিয়ে নিতে একটু সময় নিজেরাও হয়তো নেয়, এই ধরনের একটা ব্যাপার তো আছে, সেটা অন্য বিষয়। কিন্তু আন্দোলনের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে যে আলাপটা হচ্ছিল যে আপনি সকালবেলা একটা আন্দোলন শুরু হচ্ছে, আপনি বিকেলের মধ্যে আপনি একটা প্রজ্ঞাপন দিয়ে দিলাম 5 দফা 10 দফা বা এই দাবি দেখুন। এখন আপনি একটা দাবি যদি তোলেন, কখনো কখনো দাবিগুলি এমন হয় যে একটা আইন পর্যন্ত সংশোধন করার আগে সেই দাবিটা মানার জন্য। এখন এমন একটি দাবি তুলে যদি আপনি সকালে বলেন যে বিকেলেই আপনার দাবি মেনে নিতে হবে, কি করা যায়? সকালে আপনি দাবি তুললেন, দাবি যদি যৌক্তিক হয় সেটা সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা আপনাকে প্রতিশ্রুতি দিতে পারেন যে এটা নিয়ে আমরা সরকারের সুনির্দিষ্ট জায়গা আছে, সেখানে আমি আমলাতন্ত্রের ফাঁদের কথা বলছি না, এই সম্পর্কটা সেখানে এই জায়গাটা আমলাতন্ত্র নয়, বরঞ্চ সেই জায়গায় আমি মানুষের যারা নানান দাবি নিয়ে আসছেন তাদের কিছুটা ধৈর্য হারা মনে করছি। সরকারকে তো তখন পাশে দাঁড়াতে হয়, তখন তো দেখুন সরকার পাশে দাঁড়াচ্ছে, জি সরকার পাশে দাঁড়াচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে। সরকার গিয়ে বলছে যে আপনাদের দাবিগুলি আপনাদের কাছে দিয়েছেন, আমরা সেগুলি দেখছি। যদি একটা ধরুন আইনি পরিবর্তন করা লাগবে, এটা সুনির্দিষ্টভাবে একজন উপদেষ্টার পক্ষে কখনো কখনো সম্ভব হয় না, পুরো উপদেষ্টা কাউন্সিলে দেখা যায় জিনিসটাকে তুলতে হয়। এখন আমরা সেই সময়টুকু দিতে চাচ্ছি না, এটা একটা মুশকিল। এই ধৈর্যহারা অবস্থাটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেহেতু মানুষ মনেই করছে যে এখন যেহেতু আগের মতো একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নেই, আগের মতো জালেম এখানে বসে নেই, তার মানে আমরা যদি একটু বেশি পিড়াপিড়ি করি তাহলে হয়ে যাবে। দেখুন যখন কোনো সন্তান তার বাবার কাছে কিছু চায়, সেই সন্তানই দেখবেন বেশি করে চায় যে বাবা দিতে পারে, যে সন্তানের এক ধরনের বিবেচনা বোধ আছে।
যেই সন্তান দেখে যে এখানে চেয়ে লাভ নাই, বাবা দিতে পারবে না বা দিবে না, সামর্থ্য নেই, সেখানে সে চায় না। এখন মানুষের কাছে হয়তো মনে হচ্ছে যে এই সরকার তাদের কাছে এতটাই নমনীয় বা তাদের সঙ্গে এতটাই সম্পৃক্ত, এতটাই আন্তরিক অবস্থায় আছে যে সরকার তো আমাদেরকে দিতে না পারুক, আমাদেরকে তো দিতে পারে। হ্যাঁ, আমাদের সরকার শুনছে, সরকার বারবার অনুরোধ করছে আপনারা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসেন, মানুষের যান চলাচলে বিঘ্ন ঘটাবেন না। এই যে রেলের শ্রমিকরা আন্দোলন করছে রেল বন্ধ করে দিয়ে, এটা কি হচ্ছে? মানুষজন সামগ্রিকভাবে সবাই আসলে দুর্ভোগে পড়ছেন একদম। মানে এখন জনদুর্ভোগ তৈরি করে আপনি মানুষকে বিপদে ফেলে, আমি বলবো যে ফাঁদ তৈরি করে মানুষকে জিম্মি করে দাবি আদায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আপনি শেখ হাসিনার সময় করতে পারতেন। সেটা আপনি এখন যেখানে বলছে বারবার যে আমরা আপনার ন্যায্য দাবি শোনার জন্য বসে আছি, সেটা না করে আপনারা নানান ধরনের শোডাউন দিচ্ছেন। কিন্তু আন্দোলনটা তাহলে কি হওয়া উচিত, মানে ধরনটা কি হওয়া উচিত? আন্দোলনের ধরন কি হওয়া উচিত পরিষ্কার। আন্দোলন কখন হবে? যখন আপনার দাবি কেউ শুনবে না। সরকার বারবার বলছে আমরা আপনার দাবি শোনার জন্য প্রস্তুত, তারপর আপনি সেখানে দাবি শোনাতে চাচ্ছেন না, আপনি আন্দোলন করেই সেটা আদায় করার চেষ্টা করছেন। এই প্রবণতা কেন? আপনি কতগুলি প্রক্রিয়া আছে। ধরুন আপনি নরমালি আপনাকে সরকার বলছে যে আপনি দাবি তোলেন বা লিখিত পাঠান, আপনি সে জায়গায় দিলেন, 3 মাস 4 মাস পার হয়ে গেল, সরকার কিছুই করলো না, আপনাদেরকে কোনো রিপ্লাই দিল না, তখন আপনি একটা প্রেস কনফারেন্স করেন যে সরকার তো বারবার বলছে যে আমাদেরকে দাবি পাঠান, আমরা দাবি পাঠাচ্ছি। প্রেস কনফারেন্স আপনি দাবি পাঠাচ্ছেন না, বা আপনি পাঠানোর প্রক্রিয়ায় মনে করছেন যে আমি একটা স্মারকলিপি নিয়ে গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে দিয়ে আসবো, প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়ে আসবো, আমি মন্ত্রণালয়ে ঘেরাও করব। শুরুতেই কেন এত মানে উত্তেজিত আন্দোলন দিতে হবে? এর কোনো কারণ নেই তো। নিশ্চয়ই আমরা একটা চমৎকার উদাহরণ দিলেন। আসলে এটাই আমাদের এখনকার বাস্তবতা। আমরা আসলে যখন তখন যে কোনো জায়গায় আমরা দেখছি আন্দোলন। আমরা একজন এখানে প্রতিনিধি রয়েছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রয়েছেন আতিকুর রহমান। আপনার কাছে জানতে চাইবো যে যেটি ফয়েজ আহমদও বলছিলেন যে আমরা দেখছি যে রেল শ্রমিক, চিকিৎসক, নার্স, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক বা এই মুহূর্তে 7 কলেজের শিক্ষার্থী সবাই যখন যে কোনো দাবি নিয়ে সবাই আসলে আন্দোলনে নেমে পড়ছেন, এটি আসলে সরকারের জন্য তো আসলে দুরূহ হয়ে যায়। এখন এই আন্দোলনের যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা বা আন্দোলনের ধরনটা আসলে একটু অন্যরকম হতে পারতো কিনা, যেটি ফয়েজ আহমদ বলছিলেন। আপনারা আসলে কি মনে করেন এই আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে? আপনার কাছে একটু জানতে চাই যে কেন এত আন্দোলন আসলে। ধন্যবাদ মাননীয় সঞ্চালক, অতিথি মণ্ডলী এবং যারা আজকের এই শো দেখছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে আমরা যে প্রশ্নটি আপনি করেছেন, দীর্ঘ 15 বছর বাংলাদেশে যে সরকার ক্ষমতাসীন ছিলেন তাদের সময় বাংলাদেশের মানুষের যৌক্তিক দাবি আদায়েরও সেখানে কোনো সুযোগ ছিল না, এবং যে কোনো যৌক্তিক আন্দোলনকে তারা বিভিন্নভাবে ট্যাগ দিয়ে যাতে সে আন্দোলন সফল হতে না পারে তারা সেই উদ্যোগটি গ্রহণ করেছিল। বলা যায় আমরা যেহেতু শ্রমিক ময়দানে আমরা আছি, বিগত 15.5 বছরে অনেক যৌক্তিক আন্দোলন শ্রমিকের করার সুযোগ ছিল, কিন্তু সরকারের আগ্রাসী মনোভাব এবং সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিভিন্ন আন্দোলনকে তারা যেভাবে দমন নিপীড়ন চালিয়ে সেটা ব্যাহত করার চেষ্টা করেছে, তার জন্য আসলে কোনো যৌক্তিক আন্দোলন সে সময় করা যায়নি। 5ই আগস্টের পরে মানুষ এখন যেটা সুন্দর পরিবেশ মানুষ সেখানে পেয়েছে, গণতান্ত্রিক অধিকার সেখানে মানুষ পেয়েছে, এবং আগের মতো পুলিশ সেভাবে ভূমিকা রাখছে না। আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই বিগত 15 বছরে বঞ্চিত ছিলেন, বৈষম্যের শিকার ছিলেন, যৌক্তিক অধিকার তারা সেখানে পাননি। যার জন্য এই সুযোগে সবাই মনে করেছেন যেই সময় সরকার আছেন যদি আমরা সেখানে আন্দোলন গড়ে তুলতে পারি হয়তো দীর্ঘদিনের বঞ্চনার অবসান সেখানে আমাদের হবে। আমি এটাকে দায়ী করছি আসলে বিগত সময়ে কোনো আন্দোলন কেউ করতে পারেনি। শিক্ষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, আইনজীবীদের আন্দোলন, কোনো আন্দোলনে আসলে বাস্তবিক কারণে সরকার যেহেতু কোনো আন্দোলন তারা সহ্য করতে পারেনি, সেজন্য কোনো আন্দোলন তখন গড়ে তোলা যায়নি। এখন একটা সুন্দর পরিবেশ এসেছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, মানুষ তার সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। এই মনোভাবের কারণেই এখন আসলে আগের জমানো আন্দোলনগুলোই প্রতিচ্ছবি আমরা মাঠে লক্ষ্য করছি। এখন বিশেষ করে যদি আমরা আজকে গত রাত 12টা থেকে অদ্যবধি পর্যন্ত বাংলাদেশের রেল ধর্মঘট চলছে, বিশেষ করে যারা রানিং স্টাফ আছেন তারা এই কর্মবিরতি ঘোষণা করেছেন। তার সাথে রেলের গার্ড কাউন্সিল আছেন এবং টিটি অ্যাসোসিয়েশন আছেন। এই 3 সংগঠন মিলেই তারা মূলত গত রাত 12টা থেকেই
তারা কর্মবিরতি ঘোষণা করেছেন। এই আন্দোলনের সূত্রপাত 2021 সাল থেকে শুরু হয়েছে। 2021 সাল থেকে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছে। আপনার জানা থাকার কথা যে যারা বাংলাদেশের রেল শ্রমিক, বিশেষ করে যারা এখানে রানিং স্টাফ, মানে যারা ট্রেন চালান, এই স্টাফের সংখ্যা প্রায় 1,500 থেকে 2,000-এর মতো হবে যারা কর্মরত আছেন। 1862 সাল থেকে এই শ্রমিকরা কিছু সুবিধা পাচ্ছেন। এস্টাবলিশমেন্ট কোড ভলিউম 1 এবং 2, আরেকটা হচ্ছে রানিং শেড ম্যানুয়াল। এই দুইটার বিধিমালার আলোকে কিছু সুবিধা আমাদের রানিং স্টাফরা পেয়ে থাকেন। 1 নম্বর সুবিধা হচ্ছে যখন তারা অবসরে যাবেন, অবসরে যাওয়ার পরে তাদের যে বেসিক তারা পান, এই বেসিক থেকে আরও 75% বাড়িয়ে সে অবসরকালীন সুবিধা পাওয়ার বিধানটা 160 বছর থেকে কেন্দ্রীয় শ্রমিকরা পেয়ে আসছে। আরেকটা সুবিধা ছিল, সাধারণত যারা এখানে রেল চালান তাদের কর্মঘণ্টা 12 ঘন্টা হয়, কখনো 20 ঘন্টা হয়, তাদের কোনো ছুটি সেরকম ব্যবস্থা থাকে না, তারা কোনো টিডিও পান না। এই জন্য সে 1862 সাল থেকে একটা মাইলেজ বিধান সেখানে আছে যে একজন শ্রমিক তার যে মূল বেতন থাকবে মাসিক, তিনি যে বেসিকটা পাবেন, প্রতিদিন তিনি 8 ঘন্টা কিংবা 100 মাইল যদি তিনি ট্রেন চালান, তাহলে ওই বেসিকের 30 ভাগের 1 ভাগ, 9,000 টাকা তার বেতন হয়ে থাকে, তিনি পার ডে 300 টাকা পাবেন। এবং এটা যত পাবেন ততই হবে। 21 সালে সরকার যে প্রজ্ঞাপনটা এখানে করে দিল যে না, আপনি 20 ঘন্টা ডিউটি করবেন কিংবা যাই করবেন, 100 মাইলের বেশি কোনো সুবিধা আপনি সেখানে পাবেন না। দেখা গেল যে একজন শ্রমিক সে 200 মাইল ট্রেন চালাচ্ছেন, কিন্তু তার সুবিধাটা চালাতে হয়, লোকবল সংকট, এখানে লোকবল সংকট আছে, দীর্ঘ সময় এখানে রেলে কোনো নিয়োগ দেওয়া হয় না। যেটা হচ্ছে এই কারণে আমরা জানি যে রেল খাত সবথেকে ধরুন যে এই সুবিধাটা মূলত দুইটা হচ্ছে দাবি তাদের আনতোষিক সুবিধাটা, যেটা সরকার হলো প্রজ্ঞাপন দিয়ে তারা বাদ করে দিয়েছে, যে মূল বেসিক যা তাই তারা পাবেন, 75% তারা সেখানে পাবেন না। আর তাদের মাইলেজ সুবিধা যেটা আনলিমিটেড ছিল, আপনি 200 মাইল চালাবেন সে সুবিধা আপনি পাবেন। সরকার বলছে না, তুমি 8 ঘন্টা ডিউটি করো, যা তুমি করবে তাই তুমি সুবিধা পাবে। এই থেকে অসন্তোষ শুরু হয়েছে, বিগত সময় একাধিকবার তারা আন্দোলন করেছেন। এবং এই কারণে আজকে যেটি মূলত আমরা সারা সকাল থেকে সেখানে ছিলাম এবং আমরা অদ্যাবধি পর্যন্ত সেখান থেকে আমি এখানে এসেছি, আমাদের অ্যাডভোকেট শ্যামল বিশ্বাস সাহেব সেখানে ছিলেন, বারবার বোঝানোর চেষ্টা করেছি। এবং তারা 5 আগস্টের পরেও তারা একাধিকবার তারা গিয়েছেন, সরকারের উপদেষ্টা মন্ত্রীর কাছে, সচিবের কাছে গিয়েছেন। যেই জিনিসটা প্রতিষ্ঠিত যে রাইটটা আছে, আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকারকে কারা বিভ্রান্ত করছেন। আপনি একজন শ্রমিকের, আপনি তার সুবিধা আপনি বাড়াবেন না, কমাবেন কেন? আপনি এই কমানোর অসন্তোষটা তৈরি হয়েছে। এবং দেখা যায় একজন শ্রমিক যদি তার বেতন 40,000 টাকা, আপনি অনেক কম পাচ্ছেন। এখন সেটা কি শ্রমিকরা তো নিশ্চয়ই সরকারকে জানিয়েছেন? সেটা সরকার জানিয়েছেন। আমরা বিকালে রেল ভবনে আমরা বসেছি, বসেছি সেখানে আমরা ইতিমধ্যে সরকার মাইলেজের ব্যাপারে তারা বলছে না, এটা শ্রমিকরা পাবে তার রেল পরিচালনা অনুযায়ী। কিন্তু বাকি যেটি আছে তাদের আন্তঃসিক সুবিধাটা যদিও প্রজ্ঞাপন হয়েছে, প্রজ্ঞাপনটা স্থগিত আছে, সুবিধা শ্রমিকরা পাচ্ছেন। তাদের দাবি হচ্ছে যে এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং এই প্রজ্ঞাপন বাতিল ব্যতীত সুবিধাটা চলমান থাকবে, তারা করেছেন। ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে। আমরা কাজী মোখলেসুর রহমান, সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট, আপনার কাছে শুনতে চাই যে মাদ্রাসা শিক্ষকদের ঐক্য জোট হিসেবে আপনি প্রতিনিধি, আপনাদের বৈষম্যের জায়গাটি, দাবি দেওয়ার জায়গাটি, আপনাদের আসলে সেটার এখন চাওয়ার জায়গাটা কি, আসলে দাবি দেওয়ার জায়গাটি কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় সচিব স্যার। আর আরেকটু সাথে বলে রাখি যে সরকারি চাকরিজীবীদেরকে সরকার এরকম একটি পরিস্থিতিতেও সরকার অনেক সময় সমালোচিত হচ্ছেন, এই উচ্চ মূল্যস্ফীতির চাপের এই সময়ে মহার্ঘ ভাতা, বেতন, অনেক কিছু দিতে গিয়ে সেই সময়ে সরকারি কর্মচারীরাই যখন আবার আন্দোলন করছেন, তখন কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে সেটা সম্পর্কে আবার একটা অন্যরকম আবেগ তৈরি হয়, অনুভূতি তৈরি হয়, ভিন্ন একটা ধারণা তৈরি হয় যে সরকারি চাকরিজীবীদের জন্যই বোধহয় আসলে সকল সুবিধা রাষ্ট্রের প্রয়োজন, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় আর কি। জি, মোখলেসুর রহমান। ধন্যবাদ। যারা আমাদের দর্শক মণ্ডলী যারা আমার দেখছেন তাদেরকে বা আপনাদেরকে সবাইকেই, আপনাদের সকল কর্তৃপক্ষকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। মূলত ভাই যারা বলেছেন, একটা হলো বাক স্বাধীনতা,
আর একটা হলো যৌক্তিক দাবি অনেকে যারা বিগত দিনের বঞ্চিত যারা নাগরিকের জায়গা থেকে তাদের অধিকার নিয়ে আন্দোলন করবে, আবার রাষ্ট্রের পক্ষ থেকে যৌক্তিক অযৌক্তিক ভালো মন্দ তারা দেখবে। এই জায়গাটার মধ্যে গ্যাপ স্যার যেটা বললো, বিশেষ করে আমার জায়গা থেকে বলি, আমরা স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক প্রাইমারি নয় সকল দায়িত্ব পালন করতেছি। আপনার বিগত 35 বছর আপনার অধীনে আমরা শ্রম দিয়েছি, আপনার মজুরি দেন নেই, কিন্তু আজকে আমি ওনার মজুরি দেবো, উনি শ্রম দেবে না, তাহলে কি আপনাদের কি এটা পার্থক্য হলো না? আপনি একই হলেন। তাদের মতোই যদি আপনি শ্রম মজুরি না দেন তাহলে তো স্বৈরাচার সরকার আর বর্তমান বৈষম্য সরকার, তাহলে তো এটার পার্থক্য করা যাবে। কিন্তু তার এটা একটা জায়গা, আমি বলতেছি এটা একটা জায়গা। 2 নম্বর হলো রাজনীতিটা বলেছেন যে আন্দোলন রাস্তায় ব্যারিকেড বা রোড বা কেন করা হবে, আমরা রাস্তা ব্যারিকেড বন্ধ করা, জনদুর্ভোগ করার জন্য আমরা আসি নাই। আমরা মূলত একটু দিন শিক্ষক প্রথমে এসেছি হলো আমরা আগে গত 18 আগস্ট আমরা শিক্ষক প্রতিষ্ঠাকে স্মারকলিপি দিয়েছি, 25 আগস্ট প্রধান উপদেষ্টার মহোদয় স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদেরকে বলেছে আপনার আন্দোলন চলে যান, আপনাদের উপর শ্রদ্ধা রেখেই সরকারকে সময় দেওয়ার পরিবেশ পরিস্থিতি সময় দেওয়ার জন্য আমরা চলে গেছি, আর আন্দোলন আর বৃদ্ধি করিনি। আমরা না করে 25 আগস্ট থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত যখন আমরা দেখতেছি যে আমাদের কার্যক্রমের অগ্রসর বা কোনো ফিডব্যাক বা আমাদের প্রতিনিধি আজ পর্যন্ত আমাদের দাপ্তরিক যে শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব মহোদয় আমাদের সাথে কোনো বসার কোনো পরিবেশ করেনি। মাঝখানে আমরা একাধিকবার আবেদন দিয়েছি। তাই আমাদের দাপ্তরিক যদি শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব মহোদয় তাদের অধীনে আমরা অধীনস্থ আমরা দায়িত্ব পালন করতেছি, আমরা শিক্ষক। তা আমাদের শিক্ষকদের জায়গা থেকে শিক্ষকদের প্রতিনিধির সাথে যদি ওনারা আমাদের পরামর্শ করতেন, শেয়ার করতেন বা আলোচনা করতেন, তাহলে তো আমরা আমার আশ্বস্তর উপর জায়গা থেকে আমরা তারা পরবর্তী পূর্বে আমরা আসতাম না। গেল 3, আমরা এই জানুয়ারি মাসে 1 মাস আগে আমরা কর্মসূচি ঘোষণা দিয়েছি। পাশাপাশি 19 জানুয়ারি কর্মসূচি পালন করার আগেই আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি। তার কর্মসূচি ঘোষণা দিয়েছি, সারা দেশে আমরা পোস্টার বিতরণ করেছি, এনএসআই গাইডেন্স সিটি আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে শেয়ার করিয়ে আমরা মাঝখানে সাংবাদিক সম্মেলন করেছি, করিয়ে আবার ফিরে আমরা আবেদন দিয়েছি। আমরা 19 জানুয়ারি কর্মসূচির আগে শিক্ষা উপদেষ্টা আবেদন দিয়েছি, শিক্ষা সচিব আমাদের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক, বোর্ড চেয়ারম্যান, পাশাপাশি সকল মিডিয়া, আপনাদের মিডিয়া যারা আছেন সবার কাছে লিখিত আবেদন দিয়েছি, কিন্তু আমরা তো কোনো বসার সুযোগ পাইনি, আমাদের কোনো রেসপন্স করা হয়নি। রেসপন্স না করার যদি আমাদের রেসপন্স 19 জানুয়ারির আগেই যদি আমাদের রেসপন্স করতো, আমাদের সে বসতো, তাহলে তো আমরা সামনের দিকে অগ্রসর হইতাম না, যে আমাদের কাজ চলমান আছে। আশা করি আমরা বৈষম্য শিকার, তাহলে আমরা সামনে একটা এখন আপনারা চাচ্ছেন যে, এখন আমার দাবি হলো যে 40 বছর আমরা শিক্ষকতা পেশায় আমরা দায়িত্ব পালন করছি, বিগত সরকার আমাদের কোনো শিক্ষক পেশা হিসেবে কোনো স্বীকৃতি বা সম্মান দেয়নি, বেতন দূরের কথা। দেখেন প্রাইমারি শিক্ষক বেতন তাদের সরকার বিধি অনুযায়ী 1500 থেকে তারা 30,000 টাকা বিল বেতন পান। আর আমার ট্রেনিং মাদ্রাসা শিক্ষক 1519 4 জন করে শিক্ষক, 6076 জন শিক্ষক, প্রধান শিক্ষক বেতন পান বর্তমানে 3500 টাকা, সহকারী শিক্ষক পান 3300 টাকা। আর বাকি প্রতিষ্ঠানগুলো 18,000 প্রতিষ্ঠান প্রায় স্বীকৃতি দিয়েছিলেন, ক্রমান্বয়ে হ্রাস পেতে পেতে 15,000 কাছাকাছি। বাকি প্রতিষ্ঠানগুলো শিক্ষক 1 টাকা বেতন পান না। তাহলে 25 সালের জানুয়ারিতে যে এখন যে নতুন যে বই যে আপনারা বই যে শিক্ষকরা নেবে বা কর্মরত স্বীকৃতি পড়াবে, তাহলে 40 বছর যদি তাদের জায়গা থেকে যদি স্বীকৃতি মধ্যে না পায়, তাহলে আগামী দায়িত্ব পালন করে কীভাবে, এটা একটা দিক। 2 নম্বরে মানবতার দিকে যাই, আমার শিক্ষকগুলো আমি যদি আপনার সাথে টকশো যদি আমি আধা ঘন্টা 1 ঘন্টা করি, এই জায়গার থেকে যদি আমি হিসাব করি, তাহলে আমরা সারা বাংলাদেশের কয়েকশো শিক্ষক 1 ঘন্টার মধ্যে অবসর যাচ্ছে, রিটায়ারে যাচ্ছে। তাহলে তারা যে 15 বছর 20 বছর 30 বছর শিক্ষকতা করলো, তাদের ফ্যামিলি বাচ্চা নিয়ে যে মানবতার জীবন কাটলো, এখন তাদের ফ্যামিলির কাছে কি জবাব দিচ্ছে, কি জবাব দেবে? আমাদের জায়গা থেকে কথা বলি না, এই জন্য রাষ্ট্রের জায়গা থেকে দায়িত্ব এই সরকারের নয়। আমরা জনগণ যেহেতু এক সরকারকে সরাইছেন, মেজরিটি পাচ্ছেন জনগণের সমর্থনে, আর সরকারকে জনগণ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের জায়গা থেকে আমাদেরকে বলবে আমাদের ব্যাপারে তারা কি ভূমিকা রাখতে পারে, কি সিদ্ধান্ত নিতে পারে। আর্থিক সংকট এটা তো আমাদের রাষ্ট্র সহযোগ করতে চাই, আমাদের প্রতিনিধি সে আমাদের সাথে পরামর্শ করুক, শেয়ার করুক, তাহলে আমার জায়গা থেকে আমরা রাষ্ট্রের দিকেও চিন্তা করবো, রাষ্ট্রের জায়গা থেকে আমাদের পাওনা কিভাবে পাবো এটাও আমরা পরামর্শ আলোচনাটা যাচ্ছেন। ধন্যবাদ কাজী মোখলেছুর রহমান। আমরা শুনবো আরো ফয়জ আহমেদ একেবারে ছোট করে আপনার কাছে শুনে এরপর বিরতিতে যেতে চাই যে এইরকম একটা পরিস্থিতিতে আসলে আপনাদের দিক থেকে শুনলেন মোখলেছুর রহমান যেটি বলছিলেন যে কিছু বৈষম্যের কথা বলছিলেন, এরকম একটা পরিস্থিতিতে এটা আসলে সমাধান উদ্যোগটা কি হতে পারে মনে করেন? না দেখুন, এটা উনি যেটা বলেছেন তো একেবারেই যৌক্তিক এবং বিষয়টা আপনি বুঝতে পারছেন, উনিও বুঝতে পারছেন, আমার ভাইও বুঝতে পারছেন।
এটা তো দীর্ঘদিন ধরে যে একটা, যদি বলি যে বোঝা তৈরি করা হয়েছে, সেই বোঝাটা মানে তারা শেষ করবে না, তারা ভয় দেখিয়ে এটাকে চাপা রেখেছিল। এখন সেই ভয় তো আর নেই, এটা তো সত্য, কিন্তু এই বোঝা টানবার সক্ষমতা কি সরকারের আছে কিনা সেটা তো এটা এখন একটা, আপনার এই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। সক্ষমতা কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি সব মিলিয়ে যে বাস্তবতা, আমাদের এখানে প্রশাসনিক যে দুর্বলতা, সেগুলি কাটিয়ে ওঠার যে প্রচেষ্টা, আপনি দেখেন প্রতিনিয়তই কিন্তু প্রতিদিনই প্রশাসন একদিন আগের তুলনায় বেশি ফাংশনাল হচ্ছে। প্রতিদিনই আমাদের পুলিশ একদিন আগের তুলনায় বেশি মানুষের আস্থা অর্জনে সক্ষম হচ্ছে। তার প্রতিদিনই এখনো প্রচুর অভিযোগ শুনতে পাচ্ছি। অভিযোগ তো থাকবেই, এই অভিযোগ মানে সবকিছু আসলে যদি আমি ওই এভাবে বলি যে এগুলি তার আমাদের না, আমাদের সময় হয় না, এগুলি আগের সরকারের সময়, শুনতে ঠিক ভালো শোনাবে না। সেজন্য আমি ঠিক ওই জায়গাটায় একদম পলিটিশিয়ানদের মতো এই কথাটা বলছি না আর কি। মানে আওয়ামী লীগ দেখা গেছে 16 বছর ক্ষমতা থাকার পরও 16 বছরের মাথায় আগে ছিল, তাদের উপর দোষ দিই। সেই জন্য আমি এটা আসলে এই ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বলতে চাচ্ছি না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, এই নতুন করে কোনো সমস্যা গত 8 আগস্টের পরে সৃষ্টি হয় নাই, আগের সমস্যা। এই আগের বোঝাগুলি এখন যদি বলি সাফ করতে হচ্ছে এই সরকারকে। সেই সরকার সাফ করার ক্যাপাসিটি কতটুকু আছে এটা দেশের মানুষও জানে, যারা আন্দোলন করে তারাও জানে, সবাই বুঝতে পারে। সময় দিতে হবে। কিন্তু একই সঙ্গে আমি বলে রাখি, ওনার যে দাবিটা এত বেশি যৌক্তিক, এত বেশি জরুরি, ওনারটাও অনেক জরুরি। ওনাদের প্রত্যেকের কাছে এর চেয়ে বাংলাদেশের প্রায়োরিটি আর কিছু থাকতে পারে না। আপনি এই দুজনকে যদি অন্য দুইটা বিষয় নিয়ে আন্দোলন করে এরকম দুজনকে এসে বসান, তারা বলবে যে আমাদের এটা চেয়ে তার কিছু নেই। এটাই যার যার জায়গা থেকে যে আন্দোলনটা করে, অভাবটা যার, তার জন্য ওটাই সর্বোচ্চ ঘটনা। সো সরকারের কাছে তো একসঙ্গে সবগুলি সর্বোচ্চ ঘটনা হইতে পারবে না। একটা প্রায়োরিটি লিস্ট সেট করতে হবে, আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলি মীমাংসা করতে হবে, সেই সময়টুকু দিতে হবে। নিশ্চয়ই, যে আমরাও আশা করব যে সেই সময়ের মধ্য দিয়ে একটা সুন্দর আলোচনার মাধ্যমে ঐক্যের একটা সমাধান আমরা খুঁজবো। আমরা একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি, এরপর আমরা আলোচনা করব। বিশেষ করে ফয়েজ আহমেদ, আপনার কাছে শুনতে চাইবো যে এই সময়ে মানুষের মধ্যে এক ধরনের একটা প্রশ্ন তৈরি হয়েছে যে সরকারি কর্মচারীদেরকে বোধহয় একটু বেশি সুবিধা দেওয়া হচ্ছে, সরকার হয়তো একটু বিশেষ যত্ন করছেন অথবা বিশেষ নজর দিচ্ছেন। আমরা যখন সাধারণ মানুষ মূল্যস্ফীতির চাপে দিশেহারা হয়ে যাচ্ছেন, এই সময়টায় এই প্রশ্নগুলো আসলে আমরা দেখেছি আলোচনায় আসছে, এইসব নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা কেন এত আন্দোলন, এই প্রশ্নকে সামনে রেখে আলোচনা করছি। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, সরকারের একজন কর্মকর্তা রয়েছেন, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আরও কথা বলবো, আর একটা ছোট্ট বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা কথা বলছি এখন কেন এত আন্দোলন, এই প্রশ্নকে সামনে রেখে আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমাদের সাথে রয়েছেন ফয়েজ আহমদ, রয়েছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব, স্বাগত জানাচ্ছি ফয়েজ আহমদ আরও একবার। সাথে রয়েছেন আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন, স্বাগত। আমাদের সাথে রয়েছেন একজন মাদ্রাসা শিক্ষক কাজী মুখলিসুর রহমান, সভাপতি বাংলাদেশ স্বতন্ত্র ইক্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, স্বাগত মুখলিসুর রহমান আপনাকেও। আমরা যে আলোচনা করছিলাম আন্দোলনের প্রাসঙ্গিকতা এবং সরকারের করণীয় জায়গা থেকে, আমরা ফয়েজ আহমেদ, আমরা অনেকগুলো সমাধানের কথাও আপনি বলছিলেন। সব মিলিয়ে আসলে এই সময়ে আমি যে প্রশ্নটি বিরতিতে যাওয়ার আগে একটু বলতে চাইছিলাম আপনাকে, কিছু আন্দোলন কোথাও কি আপনাদের মনে হয়েছে কিনা যে না, একটু সরকারকে বোধহয় একটু চাপে ফেলবার চেষ্টা, সরকারকে সবসময় একটু মানে সরকার হয়তো একটা কাজে মনোযোগ দিয়েছেন, তাদের মনোযোগে হয়তো সেটা ব্যাঘাত ঘটাচ্ছেন, অথবা ষড়যন্ত্রের অংশ কখনো কখনো, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে তো যেতে হয়েছে নিশ্চয়ই? না, সেটা তো অবশ্যই, সেটা তো বেশ কিছু ক্ষেত্রে আপনাদের বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার মধ্য দিয়ে বেরিয়ে এসেছে। ধরুন আপনি এখন যে রেলওয়ের যে আন্দোলন চলছে, তো রেলওয়ে শ্রমিকদের এই আন্দোলনে দেখেন আপনি একটা জিনিস কি ভাই যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের দাবিগুলি মেনে নেওয়া হবে, যতগুলি যুক্তি, সে বিষয়ে ওনারা একমত, কিন্তু ওনারা এখনই প্রজ্ঞাপন চাই। এই যে একটা অবস্থা, তার মানে কি আপনি চরমভাবে অসহযোগিতার একটা ব্যাপার কিন্তু এখানে খেয়াল করেন, মানে একটু যাচাই বাছাই করবার জন্য যে সময়টুকু দরকার, স্বস্তিটুকু দরকার। এক্স্যাক্টলি। তো সেখানে আমি যদি আপনাকে বলি যে রেলের এখন যে সংগঠনগুলি 3টা সংগঠন আন্দোলন করছে, এর মধ্যে একটা অন্যতম সংগঠন হচ্ছে যে ওই রানিং স্টাফদের যে সংগঠনটি, সেই সংগঠনের যিনি সাংগঠনিক সম্পাদক, উনি হচ্ছে মূল একটা দায়িত্ব, এটা এক্স্যাক্টলি অনেক বড় সংগঠন, সাংগঠনিক সম্পাদক মানে অনেক বড় সংগঠন, দলের মূল চালকের ভূমিকা। তো উনি এবিএম শফিকুল আলম, উনি বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন, সেই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শ্বশুর। এখন দেখুন, আমি
কেউ যে শ্বশুর এবং জামাইয়ের সম্পর্ক হলেই উনি এই ধরনের একটা ষড়যন্ত্রে লিপ্ত থাকবেন, বা জামাই ছাত্রলীগের নেতা ছিল বলে শ্বশুর তিনি তো বিএনপি করা কাউকে বিয়ে করতে পারেন না, নিশ্চয়ই। তারপরেও ষড়যন্ত্রের কথা যেহেতু বলছেন, এটা কি একটা কারণ হিসেবে হয়তো বিবেচনা করা যেতে পারে। আপনি দেখুন, এই ভদ্রলোক কিন্তু এখন আর চাকরিতেও নেই, উনি রিটায়ারমেন্টে আছেন। তার মানে ওনার কিন্তু এই ভয়ও নেই যে আমি সরকারি চাকরি করি, আমি আন্দোলন করলে সমস্যা আছে, আমার চাকরি যেতে হবে, এই ভয়টাও নেই। তার মানে ওনার জন্য একটু নিরাপদ জোন তৈরি হয়েছে নাকি, আমি যেটা মনে করি নিরাপদ জোন তৈরি হয়েছে আন্দোলনটা করা বা মানুষদেরকে উস্কে দেওয়ার। তো এই সুযোগ সুবিধা, এই সুবিধাগুলি নিয়ে সরকারকে বিব্রত করার তো অনেকগুলি ঘটনা আপনারা ইতিমধ্যে দেখেছেন, নানান সময় হয়েছে। তো সেটা তো হচ্ছেই, সেগুলি নিয়ে বিশেষ করে গণমাধ্যমে যে প্রতিবেদন, সেগুলো তো অনেকগুলিতে দেখা গেছে সরকারকে কিভাবে নাজেহাল করা যায়, কিভাবে বিব্রত করা যায়, স্বাভাবিক কর্মকাণ্ড কিভাবে স্থগিত করে দেওয়া যায়, এই ব্যাপারগুলি তো ছিলই, সেটা আছে। আর সরকারি কর্মচারীদের একটু সুবিধার বিষয়ে যদি একটু বলেন, যে এটা একটা মানুষের প্রশ্ন যে আমরা এত চড়া মূল্যস্ফীতির এই সময় মহার্ঘ ভাতা পাবেন, তাদের বেতন বাড়বে, এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। ঠিক আছে, সেটা হ্যাঁ, ওই যে আমি আপনাকে বললাম যে ওই যে ভাইয়ের যে চাপ, যে সরকারি আমলা আপনাদের সহযোগিতা করছেন, দাবিটা আমি আমলাদের কথাটা এই কারণে এনেছিলাম ফয়েজ আহমেদ, যে তারা আসলে নাহিদ হোসেন এই আমলাদের বিষয়ে কথা বলেছেন সম্প্রতিকালে। আমরা দেখেছি যে আমলাদের একটা চক্র আসলে রয়েছে, এটা নিয়ে সমালোচনা করেছেন হোসেন জিল্লুর রহমান স্যার। অনেক আগে তার সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার একটা জায়গায় কোথাও ভুল করছেন, আমলাদেরকে তারা আসলে এই আমলাতন্ত্রের জটিলতা থেকে তারা বেরোচ্ছেন। এই ধরনের সমালোচনা আমরা রওনক জাহানের কাছেও শুনেছি সিপিডির। তো এরকম যে কারণে আমার ওই প্রশ্নটি আপনাকে আসলে করার কথা যদি বলেন, আপনি আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল যতদিন, তার সর্বশেষ সংসদে আমি যতদূর মনে করতে পারি, আওয়ামী লীগের বাঘা বাঘা অনেক নেতা আমলাতন্ত্র নিয়ে শেষ পর্যায়ে এসে আর নিজেদেরকে আটকে রাখতে পারে। আমলাতন্ত্রের বিরুদ্ধে সরাসরি আওয়ামী লীগের এমপিরা যে আমলাদের সুযোগ সুবিধা নিয়ে ভোট চুরি করে, ভোট ডাকাতির মধ্য দিয়ে বিনা ভোটে এমপি হয়েছে, তারাও এক পর্যায়ে আমলাদের বিরুদ্ধে বলে, সেগুলো আমরা দেখেছি। হয়তো এটা আমলাতন্ত্রের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারা বা আমলাতন্ত্র বেশি প্রোঅ্যাক্টিভ হয়ে যাওয়া, কোনো একটা কারণে তো অসুবিধা হচ্ছেই, সেই কারণে হয়তো বলেছেন ওনারা। বা এখন যে উপদেষ্টাদের কথা আপনি বলছেন বা যে বিশেষজ্ঞদের কথা বলছেন, নিশ্চয়ই বলার পিছনে কোনো না কোনো যৌক্তিকতা আছে। সুযোগ সুবিধার জায়গায় যদি আপনি বলেন, ওই আমলাদের বা যারা সরকারি চাকরি করে, আমি নিজেও এখন একজন সরকারি চাকরি করি, বেতন বাড়লে আমারও বাড়বে, তো আমার কাছেও সেটা খুব প্রায়োরিটি যে আমারটাই বাড়া উচিত সবার আগে। ওনার কাছে যেটা আগেই বললাম, আমাদের যখন দাবিটা ব্যক্তিগত, নিজের সঙ্গে সম্পৃক্ত, তখন মনে হয় এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। তো যাই হোক, আপনি ওই সরকারের নানা সুযোগ সুবিধা, মহার্ঘ ভাতার বিষয়ে আপনি বলছিলেন যে বিরতিতে যাওয়ার আগে, মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছিল, এটা অনেকদিন ধরেই হচ্ছে, শুধু যে এই সরকারের সময় হচ্ছে তা না, এই আলোচনাটা থাকে। তবে এখন পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতা দেয়া বা এরকম কোনো ঘোষণা সরকার দেয়নি যে আমরা অমুক দিন থেকে দিয়ে দিচ্ছি, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নানান ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সেটা নিয়ে ক্ষণে ক্ষণেই, এটা নিয়ে তো অনেকের আগ্রহ আছে, সেই বিষয়টা সামনে আসে, কিন্তু এখন পর্যন্ত সরকারের দিক থেকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে সরকারি যারা কর্মচারী আছেন, তাদেরও যেই সর্বশেষ বেতন কাঠামো, সেটা 2015 সালের। তো সেটার পরেও অনেক দিন হয়ে গেল যে তাদেরও নতুন কাঠামো তৈরি হয়নি। সেই যে দাবি আছে, সেখানে গত সরকারই কিন্তু আপনার একটা স্পেশাল অ্যালোকেশনও দিয়ে গেছে। তো যদি এখন কোনো মহার্ঘ ভাতা বাড়লেও সেই অ্যালোকেশন যেটা, সেটা কেটেই বাকিটা বাড়বে আর কি। তাও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের দিক থেকে হয়নি, আজকে পর্যন্ত হয়নি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আমাদের যেহেতু সময় স্বল্পতা, আমরা ছোট ছোট করে শুনতে চাই, আর একেবারেই সংক্ষেপে আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আপনার কাছে শুনতে চাই। আমরা একটা শেষ পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখছি সবাই আসলে, সেই জায়গায় আপনি যেহেতু শ্রমিক প্রতিনিধি হিসেবে এসছেন, শ্রমিকদের পক্ষ থেকে যদি একটু বলেন যে আসলে আমাদের ঐক্যের জায়গাটা, মতের জায়গাটা যেন এক হয় এবং আমরা যেন একটা সমাধানের পথে যাই এই ধরনের আন্দোলন থেকে বেরিয়ে এসে, সেই জায়গা নিয়ে আপনি যদি কোনো বার্তা থাকে একটু যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের 5ই আগস্ট যে গণবিপ্লব সংগঠিত হয়েছে, আমাদের দেশের ছাত্ররা তারা ত্যাগ স্বীকার করেছেন, একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা সবাই নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এবং ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে তারা পালিয়েছেন। আমরা মনে করি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবারই কন্ট্রিবিউশন থাকতে হবে। পলিটিক্যাল পার্টি লাগবে, ছাত্র সংগঠনগুলো লাগবে, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো লাগবে, এবং শ্রমিক সংগঠনও লাগবে। যারা আমরা যেখানে ভূমিকা রাখছি, প্রত্যেক জায়গা থেকেই আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে আমাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। আসলে আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, লম্বা সময় আমরা পার করেছি, কোনো সময় আমরা ঐক্য ছিলাম বলা যাবে না। প্রতিটা সময় কোনো না কোনো কারণে বিভক্তি কিন্তু আমাদেরকে পিছনে ঠেলে দিয়েছে। আমরা মনে করি নতুন বাংলাদেশে আমরা বিভক্তি চাই না,
আমাদের বাংলাদেশে অনেক সম্পদ আছে, বিশেষ করে আমাদের মানব সম্পদ। আমাদের 18 কোটি মানুষের 36 কোটি কিন্তু হাত, এবং সবাই খুব পরিশ্রমী, অল্প তুষ্ট সবাই। যদি আমরা মানব সম্পদ কাজে লাগাতে পারি, আমরা মনে করি বিশ্বের বুকে অল্প সময় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমাদের বিভক্তির রাজনীতি, আমাদের পারস্পরিক কাদা ছুড়াছুড়ি, আমাদের অবিশ্বাস, এবং যারা যখন ক্ষমতা আসেন তারা গণতান্ত্রিক আচরণ না করে তারা প্রতিপক্ষকে দমন নিপীড়নের ওই পথ তারা গ্রহণ করার কারণে আমরা একটা আনরেস্ট সিচুয়েশন আমরা ফেস করি। আমরা মনে করি আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের ছাত্ররা যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, ব্যবসায়ী সংগঠন, যে যেখানে আমরা আছি, আমাদের সকলের জায়গা থেকে একটা সুন্দর পরিবেশ যাতে বিরাজমান থাকে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে কতগুলো পদক্ষেপ নিচ্ছেন আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য, আগামী রাজনীতি কেমন হবে তা নির্ভর করবে আমাদের এই সংস্কার কার্যক্রম সফলতার উপর নির্ভর। সেখানেও রাজনৈতিক দলগুলো আসলে কতটা সহযোগিতা করবেন তার উপর নির্ভর করবে আসলে, না হলে জনগণ হয়তো সেটা সফল নাও পেতে পারেন। আমরা ধন্যবাদ জানাই, আপনি ঐক্যের কথা বলছিলেন আতিকুর রহমান। আমরা কাজী মুখলেছুর রহমান, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি। সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব, একজন শিক্ষক হিসেবে দীর্ঘ সময় আপনি এখানে ব্যয় করেছেন, আপনি অনেক ক্ষোভের কথা বলছিলেন। এরপরেও বলবো যে সরকারের দিক থেকে সক্ষমতার অনেক বিষয় তো আছেই, আপনাদের শেষ পর্যন্ত আসলে কি করতে চান? যে সরকার কোনো কারণে সক্ষম হলেন না, তাদের আরো সময় দরকার, আপনাদের কি কোনো কর্মসূচি আছে নাকি আপনারা একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে চান? আমি আমার জায়গা থেকে বলি, যেহেতু মানুষ দ্বারা কারিগর শিক্ষকরা, সে শিক্ষক তো অভুক্ত রাখি, তো আর অন্য কিছু চিন্তা করার সুযোগ থাকে নাই। এটা আপনার জায়গা থেকে আপনার নিশ্চয় অবশ্যই বোঝেন। এখন আমি আমার জায়গা থেকে যা বলছি, আমার দাবি দেওয়া, সরকার সক্ষমতার বিষয়ে কতটুকু এটা আমরা সুযোগ দেবো, তবে বৈষম্য নিরসনের জন্য একটা সিদ্ধান্তের পর্যায়ে আসতে হবে, আমাদের আলোচনা করতে বুঝতে হবে। আমরা সরকারকে আমরা সহযোগিতা করবো, আর আমরা যে মানবতার জীবন কাটতেছি আমাদের জায়গা থেকেও আমরা যেন বাঁচতে পারি, মানবতার জায়গা থেকে পরিত্রাণ পেতে পারি, এই বিষয়টাও সরকার আমাদের দেখতে হবে। সরকার তো শুনতে চাইছে নিশ্চয়ই, আমাদের সাথে পরামর্শ এবং শেয়ার করি। শুধু আমরা নয়, ইতিমধ্যে জাতীয়করণের সিদ্ধান্ত তো আজকে আমাদের সচিব স্যারের সাথে আমরা আলোচনা করেছি। সেই সুসংবাদের বিষয়েও বলেন, আমরা যারা শুনবেন তারা তো ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বা শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিব মহোদয়, শিক্ষা সাথে সবাইকে দীর্ঘদিনের 40 বছরের যে বৈষম্য নিরসনের একটা রাস্তা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা মাইল ফলের একটা সিদ্ধান্তের মাধ্যমে নিঃস হতে যাচ্ছে, আমরা আশাবাদী। তারপরও আমরা যে ওই আশার জায়গা থেকে আমরা সরকারকেও আমরা সহযোগিতা করবো, সেটা প্রতিষ্ঠানের জায়গা থেকে বা আমাদের দায়িত্ব থেকে বা সংগঠনের পক্ষ থেকে। তবে আমাদের সরকারের অধীনস্থ আমাদের মধ্যে দায়িত্বে যারা আছেন তাদেরও আমাদের প্রতি সহনশীলতাটা আন্তরিক থাকতে হবে, যে কিভাবে আমরা সহযোগিতা করবো, তারা কিভাবে আমাদের বিষয়টা নিয়ে অগ্রসর হবেন। আজকে স্যারের মাধ্যমে আমি আবেদন রাখবো আমাদের শিক্ষকদের প্রতিনিধির সাথে জন্য আমাদের দাপ্তরিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সচিব মহোদয় যেন পরামর্শ ভিত্তিক যেন কার্যক্রমটা অগ্রসর করেন। জি, আমরা শেষ মন্তব্য নিতে চাই ফয়েজ আহমদ, আপনার যদি এই আলোচনার একেবারে এই সামারি হিসেবে, যে আমরা এই আন্দোলন নিয়ে অনেক আলোচনা করলাম, আসলে এখন আন্দোলনের শেষ পর্যন্ত সমাধান তো ঐক্য এবং আলোচনায় বসা। না তা তো বটেই। এবং আপনি দেখুন একটা জিনিস কি, ওনাদের জায়গা থেকে আমি বারবারই বলছি, হয়তো যৌক্তিক কোনো সন্দেহ নেই, আন্দোলন করছে এবং ওনাদের যেই আবেগ অনুভূতি সেটার প্রতি আমরা খুবই শ্রদ্ধাশীল। কিন্তু ভাই তার বক্তব্যে যখন বলছিলেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এদেশ থেকে ফ্যাসিবাদ পালিয়েছে, সে জায়গায় একটু বলতে হবে যে ফ্যাসিবাদ পুরোপুরি পালায়নি ভাই, ফ্যাসিবাদের সামান্য একটু অংশ পালিয়েছে, বাকিটা এখানে আমার আপনার আশেপাশে ঘোরাঘুরি করছে। আমাদেরকে যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে অবশ্যই যদি আমরা বাংলাদেশের ভালো চাই, যদি আমরা সবকিছু ফাংশনাল চাই, তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই থেকে যাওয়া ফ্যাসিবাদ যেন আমাদের ভিতরে ঢুকে একটা সুযোগ তৈরি করতে না পারে। সেজন্য আপনারা প্রত্যেকে যদি দায়িত্বশীল হন, আপনাদের দাবিগুলিও আদায় হবে, নিশ্চয়ই দেশ এগিয়ে যাবে সামনে। নিশ্চয়ই আমরাও সেটি চাই এবং সবাইকে এই ক্ষেত্রে সতর্ক থাকে এবং সচেতন থাকে একই সাথে। তা না হলে আসলে যেটি বলছিলেন ফয়েজ আহমদ, যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা আসলে শেষ পর্যন্ত ভুলুণ্ঠিত হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আড়াইসেল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা আন্দোলনের যৌক্তিকতা, আন্দোলনের
প্রেক্ষাপট এবং আন্দোলনের সমাধান খোঁজবার চেষ্টা করছিলাম। আশা করি আপনারা আমাদের এই আলোচনা উপভোগ করেছেন। আমরা আশা করব যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আসতে শুরু করেছে বা দেখতে শুরু করেছে মানুষ, সেই স্বপ্ন যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়, সবার ঐক্যের মধ্য দিয়ে যেন সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মিত হয়, সে প্রত্যাশায় আজকের গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল নতুন অতিথি নিয়ে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।